একজন মানুষকে পিটিয়ে হত্যার পর তার যে আস্তানা ছিল সেটি গুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি কোনো নির্বাচিত সরকারের আমলে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ওসমান হাদির যে কিলার, তাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এবং বাংলাদেশ দুই পক্ষই একমত হয়েছে যে এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে ফেরত দেওয়ার কথা। যখন এই জেলা পরিষদের অফিসটা ওখানে হচ্ছে, এটা অস্থায়ী কার্যালয় করার জন্য উত্তরার আজমপুরে শিফট করা হয়েছে, যেটা জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন। এইটা আবার রিপেয়ার কিংবা মেনটেন্যান্সের জন্য 1 কোটি টাকা টেন্ডার হয়েছে, কিন্তু কোনো কাজই হয়নি। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, যারা ব্যস্ততার কারণে দিনের সংবাদপত্রটি দেখতে পারেননি, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। দিনের প্রধান খবরগুলো আমাদের সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি থেকে সেগুলো আমরা স্টুডিওতে আলোচনা করি। দর্শক, মব বলি বা তৌহিদি জনতা বলি, তাদের দৌরাত্ম্য কিন্তু থামছে না। নির্বাচিত সরকার এসে প্রতিশ্রুতি দিয়েছে, ঘোষণা করেছে যে এগুলো আর চলতে দেওয়া হবে না, যেটি কিনা অন্তর্বর্তী সরকারের আমলে একটা মেইনস্ট্রিম ট্রেন্ড হয়ে গেছিল, কিন্তু থামছে না। আমরা শাহবাগে দেখলাম একদল উচ্ছৃঙ্খল মব, তারা সমকামী বিরোধী স্লোগান দিয়ে আশেপাশে মানুষের উপরে আক্রমণ করেছে। আর কুষ্টিয়ার দৌলতপুরে একজন কথিত পীরকে তো পিটিয়ে হত্যা করেছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি। সাইফুল ভাই, যে কুষ্টিয়া ঘটনাটাই আমরা ডিসকাস করি, যে এই পীর ভালো কি খারাপ সেই বিতর্কে আমরা না যাই, কিন্তু তাকে পিটিয়ে হত্যা করার মতো এই জঘন্য কাজটি এই নির্বাচিত সরকারের আমলে আবার ঘটলো কেন? আপনাকে ধন্যবাদ। খুব মর্মান্তিক ঘটনা। প্রথমত হচ্ছে যে একজন পীর, সে দাবি করতে পারে সে আসলে প্রকৃত পীর কি পীর না, এই বিশ্লেষণ করার মতো ক্ষমতা বা সক্ষমতা আপনার আমার খুবই কম। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে কিংবা তার কোনো কর্মকাণ্ড যদি পছন্দ না হয়ে থাকে, স্থানীয় যারা জনগণ আছেন তাদের উচিত ছিল সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, দেশের প্রচলিত আইন আদালত আছে, সেই দিকে তারা না হেঁটে, ঠিক আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্নভাবে যেমন মব দেখেছি, এখনও দেখছি যে একই পথে সেই পদচারণা। একজন মানুষের কর্মকাণ্ড আপনার পছন্দ না হতে পারে, তাই মানে এই না যে আপনি তাকে পিটিয়ে হত্যা করবেন। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে ইসলামের যে স্বাভাবিক যে প্রথাগুলো এবং কোরআন এবং হাদিসের যে স্বাভাবিক প্রথাগুলো, জাকাত থেকে শুরু করে বেশ কিছু ফতোয়া দেওয়া নিয়ে এবং কোরআন নিয়েও তার বিকৃত কিছু অভিযোগ তার বিরুদ্ধে আছে, যে তিনি এরকম মন্তব্য করেছেন। কিন্তু সেই অভিযোগে তারা প্রচলিত আইন আছে, তার বিচার করা সম্ভব ছিল। সেই লাইনে না হেঁটে এই তৌহিদি জনতার ব্যানারে আজকে যে আবার কুষ্টিয়াতে যে ফের যে ঘটনা ঘটলো, এটি কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। এটি কোনোভাবেই একটি নির্বাচিত সরকারের আমলে কিংবা কোনো আমলেই কাম্য নাই। এই সরকার গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেছেন যে মব আগের মতো চলতে দেওয়া হবে না, কিন্তু আমরা কিন্তু পুনরাবৃত্তি দেখছি। আগের মতো বলতে হয়তো ফ্রিকোয়েন্সি কমে এসছে, বাট মব বন্ধ করা হবে তিনি বলেছিলেন যে মব একেবারে জিরো টলারেন্স মবের ব্যাপারে তারা, আমরা কি দেখছি সেটা কিন্তু না। আজকে কুষ্টিয়াতে যে ঘটনা আমরা দেখেছি, পরবর্তীতে স্থানীয় প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স আপনারা? কুষ্টিয়ায় যে ঘটনা ঘটেছে, এখন যেহেতু ঘটনার রেশ মাত্র, এখন পর্যন্ত সেখানে মামলা কিংবা কোন প্রক্রিয়া আছে সেটি আমরা যখন কথা বলছি তার আগে প্রক্রিয়া চলছে। তাকে পিটিয়ে হত্যার পর এলাকায় একটা থমথমে পরিস্থিতি বিরাজ করতে, শুধু তাই না, আপনি একজন মানুষকে পিটিয়ে হত্যার পর তার যে আস্তানা ছিল সেটি গুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি কোনো নির্বাচিত সরকারের আমলে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা সরকারের কাছে দাবি জানাই, প্রকৃতপক্ষে যদি কারোর কোনো মত প্রকাশ কিংবা কারোর কোনো বিষয় যদি ভালো না লাগে, অনেক কথিত পীরের নামে অনেক পীর আছেন যারা নামধারী পীর, বিভিন্ন উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করেন, সারাদিন গান বাজনা নামে মানে মানুষকে অতিষ্ঠ করে তোলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অবশ্যই সেটা দেখভাল করার জন্য এদেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন আছে, আদালত আছে, সেই দিকে ধাবিত হওয়া উচিত। আমরা মনে করছি যে এই সরকার অবশ্যই সেটির ব্যবস্থা নেবে। আমরা মনে আছে নির্বাচনের কিছুদিন আগে রাজবাড়িতে ঠিক এরকম একটি ঘটনা ঘটেছিল, এখন পর্যন্ত কেউ কবর থেকে লাশ পুড়িয়ে তোলা হয়েছিল, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলানো হয়েছিল। এখন পর্যন্ত কোনো মামলা সেখানে হয়নি। মামলা বিষয়টি প্রক্রিয়াধীন বলে স্থানীয় ওসি, দৌলতপুর থানার ওসি বলেছেন সাংবাদিকদের।
আপনাকে একই অসংখ্য সময়ে ধন্যবাদ। একই সময় একটু আগে আপনি বললেন যে শাহবাগের একটি ঘটনা, সেটি নিয়েও বেশ আলোচনা আছে, সেখানে যারা মব করছে। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, কোনো মানুষ যদি অন্যায় করে থাকেন তার বিচার আদালতে হওয়া উচিত। নয়তো তো এটি তো আসলে জঙ্গলের নিয়ম হয়ে যাবে, যে যার জোর বেশি সে রাজপথে অন্যদের গায়ে হাত তুলবে, অন্যদের উপর চড়াও হবে। দেশের আইন শৃঙ্খলা প্রস্তুতি নষ্ট হবে, স্বাভাবিক প্রস্তুতি সেটি আর থাকবে না। আমরা চাই না সেই পথে আবারও এগোক। আমরা চাই নতুন একটি বাংলাদেশ, যেখানে মববিহীন একটি বাংলাদেশ। সেখানে যে আপনার কবর থেকে লাশ তুলে আপনার আবার পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটি কিনা যে আপনার বাংলাদেশের মানুষ স্মরণ করতে পারে না। সেটি রাজবাড়ির ঘটনা, আপনার মনে আছে নির্বাচনের বেশ কিছুদিন আগে এমন একটি ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত সেই মামলার যারা আসামি তারা প্রকাশ্য এলাকায় অনেকে ঘুরে বেড়ান, অনেকে গ্রেপ্তার হলেও তারা বিভিন্নভাবে বের হয়ে এসেছেন। এখন কার্যত এই ধরনের মবের যদি প্রকৃতপক্ষে বিচার না হয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা না যায়, এটি কোনোভাবেই সম্ভব না মোকাবেলা করা। সেজন্য সরকারকে অবশ্যই এই ব্যাপারে জিরো টলারেন্স হতে হবে। আইন শৃঙ্খলা প্রস্তুতি যারা আছে তাদেরকে কঠোর থাকতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো মানুষ অন্যায় করতে পারে, তার জন্য আইন আদালত আছে, অবশ্যই আদালতের মাধ্যমে তিনি প্রমাণিত করবেন যে তিনি নির্দোষ কিংবা তিনি দোষী। দর্শক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের ভারত সফর, এই সফরে বাংলাদেশ কি চেয়েছে, কি পেতে পারে, এগুলো সম্পর্কে আমরা শুনবো আমাদের বিশেষ প্রতিনিধি জনাব শেখ শাহরিয়ার জামানের কাছ থেকে। ডক্টর খলিল আমাদের ফরেন মিনিস্টার, উনি সম্প্রতি ভারত সফর করেছেন এবং বিভিন্ন জনের সঙ্গে ওনার মিটিং হয়েছে। জয়শঙ্কর সাহেব, ওদের পররাষ্ট্রমন্ত্রী, ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, পেট্রোলিয়াম মিনিস্টার মিস্টার পুরী, বিভিন্ন জনের সঙ্গে ওনার আলোচনা হয়েছে। 7ই এপ্রিল ওনার সাথে অজিত দোভালের মিটিং হয়েছে এবং 8ই এপ্রিল উনি আরও মিটিংগুলো করেছেন। মিটিং শেষ হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা প্রেস রিলিজও ইস্যু করা হয়। আপনারা সবাই জানি যে প্রেস রিলিজ হচ্ছে একটা ফর্মাল কমিউনিকেশন, যার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সরকার সরবরাহ করে থাকে। তো ওই প্রেস রিলিজে মোটা দাগে প্রায় 300 ওয়ার্ডস এর মতো প্রেস রিলিজটা। সেখানে কিছু জেনারেল কথাবার্তা থাকে যে কে কার সঙ্গে কটা বৈঠক করলো, কিছু থাকে যে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, এই ধরনের কিছু জেনারেল কথাবার্তা থাকে। আর ইনফরমেশনের দিক থেকে যদি আমি বলি যে ওই প্রেস রিলিজে কী কী ইনফরমেশন আছে, মোটা দাগে মোটামুটি 4টা ইনফরমেশন সেখানে দেওয়া হয়েছে। 1 নম্বর ইনফরমেশন দেওয়া হয়েছে যে ওসমান হাদির যে কিলার, তাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এবং বাংলাদেশ দুই পক্ষই একমত হয়েছে যে এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে পাঠাবে তারা। এটা দুই পক্ষই, দুই দেশই একমত হয়েছে। 2 নম্বর হচ্ছে কি শেখ হাসিনার এক্সট্রাডিশন নিয়েও বাংলাদেশ সেটা পিচ করেছিল, সেই তথ্যটাও দেওয়া আছে। কিন্তু ইন্টারেস্টিংলি এখানে বলা নাই যে ইন্ডিয়ার সাইডের রেসপন্সটা কি। হাদির সময় যেমন বলা হয়েছে যে দুই পক্ষ এগ্রি করেছে তাকে ফেরত দেওয়ার বিষয়, এইখানে রেসপন্সটা বলা নাই। 3 নম্বর যেটা ইনফরমেশন, যেটা জয়শঙ্কর সাহেব আমাদের ফরেন মিনিস্টারকে জানিয়েছেন যে দ্রুত ভিসা চালু হওয়ার বিষয়ে, চালু আছেই বাট বড় আকারে যেটা তারা আমাদেরকে ভিসা দিয়ে থাকে, সেই বড় আকারের অপারেশনটা ওরা আবার দ্রুতই শুরু করবে বলে আশা করা যাচ্ছে। আর 4 নম্বর যে পেট্রোলিয়াম বা এনার্জি কোঅপারেশন, সেইটার নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে বাংলাদেশ ভারতের কাছ থেকে সহায়তা আশা করেছে। তো এইখানে মোটা দাগে যদি আমি এই প্রেস রিলিজটাকে দেখি, একটা জিনিস তো খুব পরিষ্কার যে শেখ হাসিনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া জানানো হয়েছে বা তাদের রেসপন্সটা কী ছিল, এখানে কিন্তু আমাদের প্রেস রিলিজে কমপ্লিটলি অ্যাবসেন্ট। ধারণা করেই নেওয়া যায় ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক, শেখ হাসিনার যে সম্পর্ক, এর আগেও কিন্তু আমরা এক্সট্রাডিশন হয়েছিল এবং সেখানেও কিন্তু তারা খুব একটা সাড়া দেয়নি। এখনও যে তারা ওই পজিশনটাকে চেঞ্জ করেছে সেরকম কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ বা দৃশ্যমান কোনো কিছু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফলে ধরেই নেওয়া যায় যে শেখ হাসিনার এই এক্সট্রাডিশন বিষয়টা হয়তো বা সামনের দিনগুলোতে আরও অনেকবার আমরা দেখব যে গভর্নমেন্ট চাইবে, তারা কোনো কিছু বলবে না, এই ধরনের কিছু একটা। অন্যদিকে যদি বলি যে দুই শেখ হাসিনার আমলে ইন্ডিয়ার সাথে সম্পর্কের কারণে এই দেশের জনগণের ভিতরে কিন্তু একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করেছিল। ফলে একটা মিসট্রাস্ট, দুই দেশের ভিতরেই একটা ট্রাস্ট ইস্যু কাজ করে। এই ট্রাস্ট ইস্যুটা বা এই ট্রাস্ট গ্যাপটা কমানোর জন্য দুই পক্ষ কি আলোচনা করেছে বা
আদৌ আলোচনা করেছে কিনা বা সেটাকে সামনের দিনগুলোতে কীভাবে অ্যাড্রেস করবে, এই ধরনের কোনো ইন্ডিকেশন এইখানে এই প্রেস রিলিজগুলোতে বা এমনি পাবলিক ডোমেইনে যা আছে সেরকম কোনো কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আবার যদি আর একটা যদি বলি সেক্টরাল কোঅপারেশন, আমরা সবাই জানি যে গঙ্গা চুক্তি এটা এবছরই এক্সপায়ার হয়ে যাচ্ছে, 30 বছর মেয়াদি আমরা করেছিলাম 1996 সালে, এবছরের ডিসেম্বর ওটা এক্সপায়ার হবে। পানি একটা সেক্টরাল কোঅপারেশন ইস্যু, এরকম ট্রেড আছে, অনেক কিছু আছে, কিন্তু সেক্টরাল কোঅপারেশন বিশেষ করে পানির বিষয়ে কোনো ধরনের বক্তব্য এইখানে আমরা দেখতে পাইনি, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর একটা বাংলাদেশও সেটি আপনার পিচ করেনি না, বাংলাদেশেও সেটা পিচ করেনি। বাংলাদেশ সেটা তাদের বক্তব্যে বলেছে কিনা সেরকমভাবে আমরা কোনো কিছু পাবলিক ডোমেইনে বা তাদের প্রেস রিলিজ বা অন্যান্য জায়গায় যে তারা বলেছে সেরকম কিছু আমরা এখনো দেখতে পাচ্ছি না। হয়তো বলেছে, বললেও সেটা তারা প্রকাশ্যে বলছে না। এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা খুবই আমাদের জন্য জরুরি, ভারতের জন্য জরুরি, যে বৈঠকটা হচ্ছে অজিত দোভালের সাথে। অজিত দোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এসেনশিয়ালি একটা সিকিউরিটি নিয়েই তার সঙ্গে আলোচনা হবে, এটা খুবই স্বাভাবিক। আমরা যদি দেখি যে বর্ডার কিলিং বেশ বড় একটা 1 মাস বা তার মতো সময় বন্ধ ছিল, তারপরে কিন্তু আবার বর্ডার কিলিং হচ্ছে, যেটা আমাদের পক্ষ থেকে সবসময় বলা হয়ে থাকে যে স্টপ দ্য বর্ডার কিলিং। ওটা কিন্তু এই কয়েকদিন আগে একটা হয়েছে। তো বর্ডার ম্যানেজমেন্টের একটা বিষয় রয়েছে, ওভারঅল সিকিউরিটি কোঅপারেশনের বিষয়টা রয়েছে। অজিত দোভালের সাথে কি আলোচনা হয়েছে আমি এটা বুঝি যে এটা একটা সেন্সিটিভিটি আছে, কিন্তু অ্যাটলিস্ট 2-1টা লাইন যদি বলা হতো যে অ্যাটলিস্ট সিকিউরিটি কোঅপারেশন দুই দেশের মধ্যে অব্যাহত থাকবে, বা খুব জেনারেল কোনো টার্মিনোলজি দিয়েও যদি কিছু ব্যাখ্যা করা হতো, তাহলে মনে হয় আরও একটু বুঝতে সুবিধা হতো যে আসলে এই দুই দেশের সিকিউরিটি কোঅপারেশনের জায়গাটা কোথায় রয়েছে, বা জনগণ এটা ধারণা করতে পারতো। আমরা সবসময় বলি যে এটা সেন্সিটিভ ইস্যু, এটাকে কোনো আলোচনা করা যাবে না, কিন্তু বলা যায় যে ঠিক আছে সিকিউরিটি কোঅপারেশন দুই দেশের মধ্যে অব্যাহত রয়েছে বা বাড়ছে, বা কিছু একটা তো বলা যায়। একটা ধারণা করে লোকজন যে আসলে এখানে তেমন কিছু অগ্রগতি হয়নি বলে হয়তো বা হয় নাই, বাট দ্যাট মে নট বি দ্য কেস। এখানে একটা ট্রান্সপারেন্সির একটা বিষয় রয়েছে। তো মোটা দাগে যেটা দেখলে মনে হচ্ছে যে একটা তো ভিজিট হলো, ভালো, এটা অবশ্যই দুই দেশের মধ্যে দুই দেশের শীর্ষ নেতৃত্বের ভিতরে একটা আলোচনার হলো অনেক দিন পরে, বলতে গেলে বরফ গলাটা দরকার। সামনের দিনগুলোতে আশা করি আরও বৈঠক হবে, বাট আমাদের সবারই এটা, জনগণেরও আশা থাকবে, আমাদেরও আশা থাকবে যে দ্য মোর ট্রান্সপারেন্ট দে আর অ্যাজ ফার অ্যাজ ডেভেলপমেন্টস আর কনসার্ন, দ্য বেটার ইট উইল বি। কারণ আমরা এই জিনিস দেখে আসলে তেমন কোনো মুভিং ফরওয়ার্ড বা ফিউচার ওরিয়েন্টেড বা ফিউচার লুকিং তেমন কোনো ডিরেকশন এই কমিউনিকেশনগুলোতে ঠিক খুঁজে পাই না, যেটা হয়তো বা অনেককে হয়তো একটু হতাশও করে যে আসলে এই আলোচনাটা কি হলো। দর্শক, ঢাকা জেলা পরিষদ তাদের দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি, অব্যবস্থাপনা, এগুলোর একটা ইনভেস্টিগেটিভ স্টোরি করেছেন আমার সহকর্মী জনাব কামরুজ্জামান খান। তার কাছ থেকে আমরা শুনবো কতটা দুর্নীতির মাত্রাগুলো সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ঢাকা জেলা পরিষদ এটি একটি প্রতিষ্ঠান যার প্রতিটি পদে পদে গত এক যুগে কিংবা এক দশকের বেশি সময় ধরে দুর্নীতি হয়েছে। এর মধ্যে আপনি যদি স্মরণ করেন, ঢাকার জনসন রোডে আদালতপাড়া যেটা বলি, সেটা সামনে একটি 20তলা ভবন 2012 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল। 160 কোটি টাকার টেন্ডারে তমা কনস্ট্রাকশন কাজটি পেয়েছিল। গত 8 বছর ধরে এই বিল্ডিংটা কাজ বন্ধ রয়েছে। এর মধ্যে তমা কনস্ট্রাকশন প্রায় 100 কোটি টাকা তুলে নিয়েছে, এরপরে কাজ বন্ধ আছে। এই হলো একটা পার্ট। যখন এই জেলা পরিষদের অফিসটা ওখানে হচ্ছে, এটা অস্থায়ী কার্যালয় করার জন্য উত্তরার আজমপুরে শিফট করা হয়েছে, যেটা জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন। এইটা আবার রিপেয়ার কিংবা মেনটেন্যান্সের জন্য 1 কোটি টাকা টেন্ডার হয়েছে, কিন্তু কোনো কাজই হয়নি। আপনি জেনে অবাক হবেন যে 2017 সালে জেলা প্রশাসকের জন্য একটি গাড়ি কেনা হয়েছিল 90 লাখ টাকা দিয়ে। সেইটা 2 মাস পরে মেনটেন করার জন্য তেল, গ্যাস, মোবিল ছাড়াই 24,000 টাকা লেগেছে। এই পর্যন্ত এই গাড়িটা 76 বার গ্যারেজে পাঠানো হয়েছে রিপেয়ার করার জন্য। এক্ষেত্রে ব্যয় হয়েছে 30 লক্ষর অধিক টাকা। অথচ এইটার যে গাড়ি চালক, সরকারি বেতনভুক্ত জমির, তিনি একদিনও এই গাড়িটা চালাতে পারেননি।
তখন যে জেলা প্রশাসকের যে দায়িত্বে ছিলেন, চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, তাদের ব্যক্তিগত লোকজন দিয়ে গাড়িটা পরিচালনা করা হতো। এখানে প্রতিটা পদে পদে দুর্নীতি হয়েছে। আমি এই রিপোর্টটা করতে যাই, বিভিন্ন জনের সাথে কথা বললাম, বিভিন্ন নথি পেলাম। দেখেন জেলা পরিষদে বিশাল প্রপার্টি আছে, খিলগাঁওতে আছে, কাটাবনে আছে, মোহাম্মদপুর আছে, সব প্রপার্টি বেহাত হয়ে গেছে। ঢাকা জেলা পরিষদের সম্পত্তি নিয়ে গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন। গাবতলী যে গরুরহাট আছে, এর একটা বড় অংশ, বৃহৎ অংশ হচ্ছে যে জেলা পরিষদে, কিন্তু এটা টেন্ডার করে সিটি কর্পোরেশন। এই সব মিলেই তো বিভিন্ন জেলা সময়- পরিষদ আমরা আবার সরকার একটা উইং এর সাথে আরেকটা উইং এর দেখি যে টানাপোড়েন চলে, মালিকানা দায়িত্ব এগুলো নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে হয়েছে অলরেডি। আপনি জানেন যে গত 31শে মার্চ নতুন জেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পেয়ে, প্রশাসক দায়িত্ব পেয়েছেন ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি দায়িত্ব পাওয়ার পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে যে আমাদের প্রপার্টি আমাদেরকে বুঝিয়ে দাও, গাবতলী গরুহাট ইজারা দেওয়া হয়েছে, এটার যে ইজারার যে টাকা, সেটার টাকা আমাদের দাও। চিঠি চালাচালি শুরু হয়েছে, বসাবসি হচ্ছে। কিন্তু এই অব্যবস্থাপনা দুর্নীতির যুগ, মানে এক যুগের বেশি সময় ধরে চলে আসছে। আপনাকে তো 12 সালের হিস্ট্রিটা বললাম যে একটা বিল্ডিং, এই অফিসটা যা বিল্ডিং এখনো হয়নি, এখনো হয়নি, 8 বছর ধরে কাজ বন্ধই আছে গেল। তারপরে যা জেলা পরিষদের যে অফিসটা আছে, যে সেইখানে যা 1 কোটি টাকা ইন্টেরিয়র ডিজাইনের জন্য নেওয়া হয়েছে, একটা 4 কাপও পাওয়া যায় না সেখানে এসে হয়ে গেছে। ওইখানে একটা স্ক্যানার মেশিন নাই। এত বড় একটা প্রতিষ্ঠান, যেখানে যে প্রতিষ্ঠান প্রত্যেক বছর কয়েকশো কোটি টাকা টেন্ডার করে, তাদের অফিসে স্ক্যানার মেশিন নাই, চা খাওয়ার কাপ পর্যন্ত নাই, সুপা পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে, কিচ্ছু নাই। এটা একটা স্যাঁতস্যাঁতে পরিস্থিতি তৈরি হয়েছিল। ওইখানে টোটাল সরকারি গাড়ি আছে 2টা, সেই গাড়ির 2টা ড্রাইভার একটা বড় বিল্ডিংয়ের স্থাপনা তারা দখল করে রাখছে। আপনি এইটা একটা পুকুর চুরি আমরা শুনেছি, এটা একটা সমুদ্র চুরি হয়েছে। যে যখন আসছে ভুয়া প্রকল্প, এর কেরানীগঞ্জে একটা স্কুলের কথা বলে 1,30,00,000 টাকা নেওয়া হয়েছে, অথচ সেখানে সরকার রিপোর্ট দিয়েছে এসিল্যান্ড টিওনো, সেখানে স্কুলই নাই কোনো। ধামরায়ের একটা মসজিদের জন্য নেওয়া হয়েছে 3 কোটি টাকা, সেখানে 1.5 কোটি টাকার কাজ করে বাকি 1.5 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এই যে পদে 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 অব্যবস্থা, গাড়ির কথা তো আপনাকে বললাম। এরপরে দুস্থ ভাতা, সেইটা দেওয়ার নামে 10,000 টাকা করে দুস্থ ভাতা দেওয়ার কথা বলে সেখানে কিছু টাকা আবার কমিশন হয়েছে। মানে এমন কোনো জায়গা নাই যেখানে মানে একটা সিন্ডিকেট কাজ করছে প্রকল্প। আমি যদি আরও কাছে যাই, সাভারে আনোয়ারজং ভবন নামে সাভারে একটা ভবনের কাজ শুরু হয়েছিল প্রায় ওই 1 যুগ আগে। ওইটা অল্প কাজ করে বন্ধ রয়েছে, ঠিকাদার বিল তুলে নেয়। আমি যতটুকু জানি ওই ঠিকাদার এখন যুক্তরাষ্ট্রে প্রবাসী হয়ে গেছে। আপনি দুর্নীতির কোন খাতটা, মানে যে খাতে ধরা হয়েছে, অথচ এখানে বহু ভালো ভালো নীতিবান কথা বলা হয়েছে। মসজিদ মাদ্রাসাতে আমি সুনির্দিষ্টভাবে জানি বেশ কিছু কেস স্টাডি কাজ করতে যাই পেয়েছি যে ঘুষ দিয়ে মসজিদের বরাদ্দ নিতে হয়েছে, 50% কমিশন দিয়ে মাদ্রাসা বরাদ্দ নেওয়া হয়েছে। এই যে এটা তো আপনি জানেন যে এই জেলা পরিষদের যে প্রশাসক কিংবা কাজের পরিধিটা হচ্ছে ঢাকা মহানগর এবং ঢাকার পাশে ঢাকা জেলা, যে 5টা নির্বাচনী আসন, তার মানে 20টা নির্বাচনী আসনে এই জেলা প্রশাসকের বরাদ্দ দেওয়ার এখতিয়ার রয়েছে। সেখানে প্রত্যেকটা পদে পদে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। যে যখন দায়িত্ব পেয়েছে সে তখনই করেছে। ইতিমধ্যেই আপনি আরও জানবেন, দুর্নীতি দমন কমিশন বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে, বেশ কয়েকজন সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এটা দুর্নীতি এক চুলো কমেনি। আমি যখন গিয়ে দেখলাম, যে কথা বললাম বিভাজনের সাথে, আসলে যে এটার ফিরিস্তি বলে শেষ করা যাবে না। মানে দুর্ভাগ্যজনক আসলে। এটি যাই হয় সব কিন্তু ট্যাক্স পেয়ারদের পয়সাতেই হয়। যদি আপনার যে বাজেটারি সাপোর্ট থেকে খরচ দেওয়া হয়, যাহাই হয় সবই আসলে আপনার আমার এই যে খেটে খাওয়া মানুষের টাকা থেকেই এই চুরি। এবং ঠিকাদার চলে গেছে যুক্তরাষ্ট্রে, সে এখন উন্নত বিশ্বের নাগরিক হয়ে গেছে, তার ছেলে মেয়েরা আমেরিকান পাসপোর্ট নিয়ে ঘুরবে। আর এখানে কৃষকরা ওই যে 5 টাকা কেজি আলু, 1 বছর আলু আপনার ফসলের মাঠে আলু তুলবে না, তোলার খরচ তার নাই, কারণ মার্কেট ফেলিওর।